জামাতের নেতৃত্ব এদেশের মানুষ গ্রহণ করবে না, তাহলে কি বলবেন? নাহিদ ইসলামের কথা। এবং তারা এখন আন্দোলন করছে, মানে এখন ভাগ বটোয়ারা মিলে গেছে। তো জামাতের দাবি কি? জামাতের দাবি হলো যে আপনি যে কমিটিগুলো গঠন করবেন সেখানে 50% আমাকে শেয়ার দিতে হবে। ক্ষমতায় গেছে বিএনপি, জামাতকে 50% শেয়ার দিবে। কোনো একটা জায়গায় কাজ করতে গেলে, কোনো একটা দপ্তর সেক্টর কাজ করতে পারবে, প্রত্যেকটা জায়গায় তারা ভেটো দিবে। আগে নিজেরা বসেন, কি চান দাবিটা একটা জায়গায় আনেন, আপনাদের ভিতরে তো সমন্বয় নাই। বিএনপির 31 দফায় উনি বলছেন যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বিতর্কিত অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে রহিত সংশোধন করা হবে, অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হবে। বিএনপি 31 দফার শুরুতেই বক্তব্যটা আছে। আলমামুর রাসেলও বিষয়টা তুলে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু এখন বর্তমানে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের পাশাপাশি গণভোটের রায় মানছেন না এমন অভিযোগ তোলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। আসলে কি বলবেন? আমি তার শেষ বক্তব্য সেখান থেকে শুরু করি। আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেক্ষেত্রে এটা গণভোটে যাক, এই কথা তিনি বললেন। এবং এটা নাকি সালাউদ্দিন আহমেদ বলেছিলেন। সালাউদ্দিন আহমেদ এই কথা কখনোই বলেননি। আমার মনে হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি সালাউদ্দিন আহমেদের কোনো কোটেশন ব্যবহার করা লাগে, হুবহু করা উচিত। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমাদের নোট অফ ডিসেন্ট আছে এবং আমরা ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদের আলোকে আমরা সংস্কার করব। এখন স্বাক্ষরিত জুলাই সনদ কোনটা? উইথ নোট অফ ডিসেন্ট, যেখানে জামাত ইসলাম, বিএনপি সহ অন্যান্য দল স্বাক্ষর করেছে, শুধুমাত্র এনসিপি স্বাক্ষর করে নাই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে পরবর্তীতে এই যে আমার যে ভিন্নমত আছে এটা সহ স্বাক্ষরটা করালেন, এরপরে আমার এই ভিন্নমত আপনি বাদ দিলেন। বাদ দিয়ে মানুষের কাছে আপনি মানে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন সেটা মানুষের কাছে আপনি উত্থাপন করলেন নির্বাচন কমিশনের মাধ্যমে। অর্থাৎ এই ক্ষেত্রে সমস্যাটা কে করলো? জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় যে কথা বলেছিলেন তার এখনও বক্তব্য একই রকম। এখন যেহেতু ভাইয়েরা অপোজিশনে রয়েছে, তারা তো বক্তব্য বিভ্রান্ত করবেই, এটা তাদের রাজনীতি, এটাতে আমি কোনো আপত্তি জানাচ্ছি না। কিন্তু কথা হলো যে বিএনপি ওই সময় যা বলেছিল এখনও সেই একই কথা বলছে। নিশ্চয়ই আপনি জানেন যে বিএনপির মহাসচিব তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যখন ওই যে 4টা প্রশ্ন আর একটা উত্তর, তাই না? যদি 4টা প্রশ্নের 4টা উত্তর দেওয়ার সুযোগ থাকতো, সেক্ষেত্রে বোঝা যেত যে মানুষ আসলে কি চায়। 4টা চাই নাকি 3টা চাই নাকি 2টা চাই, কোথায় হা দেবে কোথায় না দেবে। এখন আপনি বলতে পারেন তাহলে বিএনপি কেন হা ভোটে মানুষকে সম্মতি দেওয়ার জন্য বললো বা হা ভোটের ক্যাম্পেইন করলো? তাহলে বিএনপির এই যে মনে করেন 100% সংস্কারের প্রস্তাবনা, 80% বিএনপি সম্মত রয়েছে। এখন বিএনপিকে তাহলে 20%-এর জন্য বলবে যে তোমরা না ভোট ক্যাম্পেইন করো, তোমরা না ভোট দাও, এটা কি বিএনপি করতে পারে? ওই সময় সরকার যেটা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের প্রতারণা করেছে। তাদের কিছু এজেন্ডা আছে। অন্তর্বর্তীকালীন সরকারে বিমানে চড়িয়ে কিছু উপদেষ্টাদেরকে আনা হয়েছিল, ঐক্যমত্য কমিশনে কিছু ব্যক্তিকে বসানো হয়েছিল, এবং যাদের নিয়ে জামাত ইসলাম, এনসিপির অনেকের আপত্তি ছিল কখনো কখনো, আবার কখনো কখনো তাদেরকে তারাই বসিয়েছে। নানান ধরনের ঘটনা ঘটেছে। আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতা রাখার জন্য সব থেকে বেশি সোচ্চার ছিল কে? জামাত ইসলাম এবং এনসিপি। জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এমন বয়ান সৃষ্টি করা হয়েছিল যে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। সেই ষড়যন্ত্র পরবর্তীতে কিছুদিন আগে আসিফ মাহমুদ খোলাসা করেছে যে ডিপ স্টেট আমাদেরকে বলেছিল 2029 সালের আগে নির্বাচন নয়, আপনারা ক্ষমতায় থাকেন। এখন বিএনপি যেহেতু অতীতে রাষ্ট্র চালিয়েছে, বিএনপি তো বিভিন্ন জায়গায় প্রতিনিধি রয়েছে, বিএনপির লোক রয়েছে, তারা তো এই চক্রান্ত বা ষড়যন্ত্রগুলো সম্পর্কে বিএনপিকে অবহিত করেছে। তাহলে আপনি আমাকে বলেন, এখন বিএনপিকে আসলে নির্বাচনটা যাতে যথাসময়ে হয়, সরকার ঘোষিত সময়ে হয়, এই জন্য অবশ্যই বিএনপিকে কিছু কৌশলী ভূমিকা নিতে হয়েছে। এখন বিএনপি অবশ্যই সংস্কারের পক্ষে, না আমি বলি সেটা অবশ্যই সংস্কারের পক্ষে। দেখেন জামাত ইসলাম এবং এনসিপি কি বলছিল, 12 ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। এনসিপির একজন তুখোর নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আপনি দেখেন বারবার বলেছে 12 ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। ওই সময় মিডিয়াতে এই বক্তব্য আসে নাই। জামাতের নেতারা বলেছে সংস্কার ছাড়া, পিএর ছাড়া বাংলাদেশে আমরা কোনো নির্বাচন হব না। দেখেন ভাই বললেন না যে যখন আসলে আমার দাবি পূরণ হচ্ছে না তখন রাজপথে আমাকে যেতে হবে। এই বাংলাদেশে
জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন কখনো সফল হয়নি, ভবিষ্যতে হবে না। এবং এই কথা নাহিদ ইসলাম নিজেই বলে গেছে। কি বলেছে? জামাতের নেতৃত্ব এদেশের মানুষ গ্রহণ করবে না। তাহলে কি বলবেন? নাহিদ ইসলামের কথা। এবং তারা এখন আন্দোলন করছে, মানে এখন ভাগ বটোয়ারা মিলে গেছে। তো জামাতের দাবি কি? জামাতের দাবি হলো যে আপনি যে কমিটিগুলো গঠন করবেন সেখানে 50% আমাকে শেয়ার দিতে হবে। ক্ষমতায় গেছে বিএনপি, জামাতকে 50% শেয়ার দিবে। কোনো একটা জায়গায় কাজ করতে গেলে, কোনো একটা দপ্তর সেক্টর কাজ করতে পারবে, প্রত্যেকটা জায়গায় তারা ভেটো দিবে। এখন একটি সরকারকে আপনি চলতে দিবেন না, সরকারকে আপনি সব জায়গায় বাধা দিবেন, এইটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। জামাত যেহেতু কখনো আসলে ক্ষমতায় যায়নি, যে কারণে জামাত মনে করছে যে কোনোভাবে আওয়ামী লীগের তো পতন হয়েছে। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় আমি আবার ফিরে যাই যে এই দেশ থেকে আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দেব, বলে নাই কিছুদিন আগে? তাদের উদ্দেশ্য কি? যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন ঘটাইতে হবে। আজকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন যে আর একটি গণ অভ্যুত্থান হবে। গণ অভ্যুত্থানের সময় মন্ত্রীদের সাথে মিটিং কে করেছিল? হাসনাত আব্দুল্লাহদের মতন ব্যক্তি যদি আবার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়, তাহলে গণ অভ্যুত্থান কতটুকু সফল হবে সেটা আপনাকে ভাবতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে হাসনাত আব্দুল্লাহরা গণ অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কতটুকু ছিল। ওই সময় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তাদের একটা ভালো ভূমিকা ছিল, কিন্তু হাসনাত এবং সার্জিস তারা কিন্তু মন্ত্রীদের সাথে বৈঠক করে এসেছিল। আপনি আর একটা গণ অভ্যুত্থান করবেন, সেই সময় আপনি সরকারের মন্ত্রীদের সাথে আপনি বৈঠক করবেন, আর সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আপনি দাবি করবেন যে আমার নেতৃত্বে গণ অভ্যুত্থান সফল হয়েছে। গণ অভ্যুত্থান তো সস্তা না। মানে আপনি কি চাইলেই তো, আমি শেষ করি আমার কথাটা, চাইলেই আপনি বছর বছর গণ অভ্যুত্থান করতে পারবেন না। ডাকেন তো, আপনি তো বাইতুল মুকাররমের সামনে ডেকেছেন, আপনার ডাকে কয় লাখ মানুষ নেমেছে, কেন রাস্তা অবরোধ হয়নি? আপনি বললেন যে রাজপথে থাকতে হবে, আপনি কালকে লোক দেখাইতে রাজপথে থাকলেন, আজকে কেন রাজপথে নাই আপনি? যদি আসলে আপনি জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে আপনি সংস্কার চান, রাজপথে আপনি থাকলেন না কেন? কালকে থাকলেন, আজকে নাই কেন? তো আমি শেষ করি, তার আগে বলি, দেখেন ছোট করে শেষ করতে হবে। আমি শেষ করি। এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, প্রশ্নটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এরা গণ অভ্যুত্থানের কেউ নয়, বিষয়টা এমন? আমি কেউ নাই বলি নাই, তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা, কোটা সংস্কার চেয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থান তারা কতটুকু চেয়েছিল সেটার প্রমাণ কিন্তু ওই যে মন্ত্রীদের সাথে বৈঠক, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। আমি আগেই বলেছি যে সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের একটা বিরাট ভূমিকা ছিল, কিন্তু হাসনাত এবং সার্জিসের কতটুকু ভূমিকা ছিল সেইটা নিয়ে আপনাকে এই গণ অভ্যুত্থান সম্পর্কে গবেষণা করা লাগবে। এবং সেই গবেষণা আমি ভাইকে করার আহ্বান করছি, যেহেতু তিনি আইন বিষয়ে ভালো জানেন, একজন ব্যারিস্টার মানুষ। আমি মনে করি যে এই আইনের পাশাপাশি গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্বের কার কতটুকু ভূমিকা ছিল এই বিষয়ে আপনার জানা দরকার। আমি আর যে বিষয়টা বলে শেষ করি, 10 সেকেন্ডে শেষ করি। দেখেন, এই যে আপনার জামাতের আমির তিনি গতকাল কি বললেন? তিনি বললেন যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা আমরা কোথাও বলি নাই। অন্যদিকে আপনি দেখবেন যে তার পিছনে ঠিক হাসনাত আব্দুল্লাহ বসেছিল। জামাতের আরেকজন ব্যারিস্টার এমপি হয়েছেন, তিনি কিন্তু তার এই বক্তব্য শুনে এইভাবে টেবিল থাপড়াইলেন, আর হাসনাত আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। মানে আমি বুঝতেছি না আসলে কাহিনী আসলে কি হচ্ছে। একদিকে আপনি প্রথমত ওই যে বারবার আমি বলছি না যে এনসিপি তো আসলে জামাতের মুখপাত্র, এনসিপি জামাতের মুখপাত্র। এখন জামাত যে জিনিসটা চাই, প্রথমত এনসিপিকে দিয়ে ট্রায়াল দিয়ে আসছে। এখন এনসিপি যদি ব্যর্থ হয়, দেন জামাত ওইদিকে যাচ্ছে না। তো এনসিপিকে দিয়ে 72-এর সংবিধান শুরুতে তারা ছুঁড়ে ফেলানোর জন্য বক্তব্য দেওয়া হলো। হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহরা এই কথা বলল। পরবর্তীতে দেখেন জামাতের আমির কি খেলাটা খেললো। পরবর্তীতে তিনি কিন্তু আবার একই কথা বলছেন যে 72-এর সংবিধান আমরা তো ছুঁড়ে ফেলার কথা বলি নাই। তাহলে এনসিপি এবং জামাতের মধ্যেই তো সমন্বয় নাই। আমি তাদেরকে বলবো, আন্দোলনে যদি সফল হইতে চান আগে নিজেরা বসেন, কি চান দাবিটা একটা জায়গায় আনেন, আপনাদের ভিতরে তো সমন্বয় নাই।